আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যমুনায় 2.25 ঘণ্টার সাক্ষাতে ছিলেন পরিবারের সদস্যরাও। ইসলামী আন্দোলনকে ছাড়াই 11 দলীয় নির্বাচনী ঐক্যের দলওয়ারি আসন ঘোষণা। 253 আসনের মধ্যে জামায়াত 179টি, এনসিপি 30 ও এলডিপিকে দেওয়া হয়েছে 7টি। কাল আলাদা ব্রিফ করবেন চরমোনাই পীর। টি-20-র ভেন্যু স্থানান্তর নিয়ে কথা বলতে শিগগিরই ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল। এখনো অনড় অবস্থানে কোয়াব। বিপিএল ম্যাচ না হওয়ায় দর্শকদের ভাঙচুর। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন। ব্যক্তি স্বার্থে হত্যাকাণ্ড হলে অভিযোগ করা যাবে মানবাধিকার কমিশনের। জুলাই গণঅভ্যুত্থান, সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ আজকে ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। মার্কিন অভিবাসী ভিসা নিষেধাজ্ঞায় ভাবমূর্তি সংকটে বাংলাদেশ। প্রভাব পড়তে পারে অন্য দেশেও। কূটনীতির পাশাপাশি রাজনৈতিক চেষ্টার তাগিদ। ইরানে বিক্ষোভকারীদের ওপর হত্যাযজ্ঞ বন্ধ হয়েছে বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন হস্তক্ষেপের পথ তৈরি করতে সন্ত্রাসীরা মানুষ হত্যা করেছে দাবি তেহরানের। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানের সাথে ছিলেন স্ত্রী জোবায়দা রহমান ও মেয়ে জাইমা রহমান। সন্ধ্যা 7:30টায় সপরিবারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন তারেক রহমান। সেখানে প্রায় 2.25 ঘণ্টা অবস্থান করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, তারেক রহমানের পরিবারের সাথে প্রধান উপদেষ্টা ও তার মেয়ে দিনা ইউনুস 1 ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সাথে কুশলাদি বিনিময় করেন। সাক্ষাৎ শেষে 9:15টায় যমুনা থেকে বের হয়ে গুলশানের বাসভবনে যান তারেক রহমান। দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সাথে এটি প্রথম পারিবারিক আনুষ্ঠানিক সাক্ষাৎ। এর আগে গত বছরের 13 জুন প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে প্রথমবার দুজনের একান্ত বৈঠক হয়। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তারেক রহমান। 17 বছর পর গত 25শে ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। সে সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মুঠোফোনে কথা বলেন তিনি। তাছাড়া বেগম খালেদা জিয়ার জানাজায় সংক্ষিপ্ত সময়ের জন্য তাদের দেখা হয়েছিল। পোস্টাল ব্যালটে যে ভোট 22 তারিখ হওয়ার কথা তা কোথাও কোথাও এখনই শুরু হয়ে গেছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে সিইসির সাথে বৈঠক শেষে এই অভিযোগ করেন তিনি। বলেন, বিদেশে পাঠানো পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় হওয়া ভুল ত্রুটিতে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বিকেলে সিইসির সাথে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল দাবি করেন, জামায়াতের বিরুদ্ধে পোস্টাল ব্যালট নিয়ে করা মিথ্যা অভিযোগ কেবলই খোঁড়া অজুহাত। এদিকে সন্ধ্যায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, পোস্টাল ব্যালটের সাথে দেশের ভাবমূর্তি জড়িত। কোনো অবস্থাতেই এ বিষয়ে ছাড় দেবে না কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলতে বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে যায় বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল। সংক্ষিপ্ত বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে ক্ষতিগ্রস্ত হয়েছে তার দল। একই সাথে দেশের ভেতরের পোস্টাল ব্যালটের জন্য কিছু প্রস্তাবনাও দিয়েছেন তারা। সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকার আসছে, একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা, এবং কোথাও কোথাও বলছে একজনের নাম্বার দিয়ে আরেকজনের পোস্টাল ব্যালট গ্রহণ করছে। এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে। তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে, এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু
এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে, আসলে ধারণাও নয়। এদিন বিকেলে সিইসির সাথে বৈঠকে বসে বাংলাদেশ জামাতি ইসলামীর 5 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এ সময় পোস্টাল ব্যালট পাঠানোর প্রক্রিয়াকে সঠিক বলে দাবি করেন তিনি। প্রতীক বরাদ্দকে একটি কৌশলগত বিষয় বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন সেটা কোনো পদ্ধতি অনুসরণ করেন, সেই অনুযায়ী যদি সিরিয়াল উনি করে থাকেন, এখানে আপত্তি করার কিছু নাই। আমি বললাম না যে উনি মিথ্যা বলেছেন, এটা সম্পূর্ণ ভুলবশত, এটা সঠিক না। আমরা এ ধরনের কোনো কাজ করি নাই। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। এদিকে ইসিতে আপিল নিষ্পত্তি শুনানির 6ষ্ঠ দিনেও মঞ্জুরের পাল্লাই ছিল ভারী। এদিন পিরোজপুর 1 আসনে বিএনপি প্রার্থী আলমগীর হোসেনের প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে আপিল করেন একই আসনে জামাত প্রার্থী মাসুদ সাইদি। তবে আপিল নামঞ্জুর হয়ে বিএনপি প্রার্থীর প্রার্থিতা বহাল থাকে। জনাব আলমগীর হোসেন সাহেব ওই আসনে, পিরোজপুর 1 আসনে বিএনপির বৈধ প্রার্থী। ওনার একটা লোনের কথা বলা হচ্ছে, যে লোনটি ওনার পিতার ছিল, উত্তরাধিকার হিসেবে সেটি এককভাবে ওনার উপর বর্তায়নি। নিজেদের অভ্যন্তরীণ বাটোয়ারার ভিত্তিতে সেই দায়টি কোনোভাবে আলমগীর হোসেনের নাই। 6ষ্ঠ দিনের আপিল শুনানিতে মোট 104টি আপিলের মধ্যে মঞ্জুর হয়েছে 60টি, নামঞ্জুর 34টি এবং 10টি স্থগিত। একজন ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞেস করতেছে, আপনি কি হাসিনাকে চিনেন? তখন উনি মনে করছেন শেখ হাসিনা মনে করে উনি ভয় পেয়ে গেছেন। পরবর্তীতে উনি সহ আমাদের এই নির্বাচন কমিশনে আসলেন। নির্বাচন কমিশন মহোদয় এই কথাগুলো শুনেছেন। স্বাধীনতার শক্তি যাতে নির্বাচনে না আসতে পারে সেই নমুনা ওনারা দেখিয়েছেন। এছাড়া চট্টগ্রাম 7 আসনে বৈধ হয় হুম্মাম কাদেরের প্রার্থিতা। মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি ঋণ, যেটা এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি, সেটার মধ্যে আমাকে ঋণ খেলাপি দেখানোর চেষ্টা করেছে। শুনানি ও সিইসির সাথে জামাতের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, দেশের ভিতরে পোস্টাল ভোটের জন্য ব্যালট পাঠানো হবে প্রতীক বরাদ্দের পর। ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ে মূল ব্যালট দেওয়া হবে কিনা তা নিয়েও বৈঠকে বসবে কমিশন। যে আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি 5টা ভোট সংগ্রহ করে দিবেন, আপনার এনআইডি কার্ড ব্লক করা থেকে শুরু করে প্রয়োজনে তাকে সেই দেশ থেকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করার ব্যবস্থা করা হবে। পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের ছাড় কাউকে দেয়া হবে না। কেউ যেন না ভাবেন যে নির্বাচন কমিশন ঘুমাচ্ছে আর আপনারা যা ইচ্ছা তাই করবেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টাল ব্যালটের বিভিন্ন ভিডিও নিয়ে তিনি বলেন, যাচাই করে কিছু ভিডিও সঠিক ও কিছু ভিডিও নকল পেয়েছে কমিশন। তবে এ ব্যাপারে কারো অপরাধ প্রমাণিত হলে ক্রিমিনাল চার্জ আনার ব্যাপারে সিআইডির সাথে আলাপ করেছে ইসি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ইলেকশন কমিশনের জারিকৃত গেজেটের সীমানা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনের নির্বাচন করতে বাধা নেই। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দিয়েছে। অর্থাৎ সাঁথিয়া উপজেলাকে পাবনা 1 এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা 2 আসন গণ্য হবে। পাবনা 1 আসন থেকে বেড়া উপজেলার 4টি ইউনিয়ন এবং পৌরসভা বাদ দিয়ে পাবনা 2 আসনের সঙ্গে জুড়ে দেয়া সংক্রান্ত ইসির গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করেছে আপিল বিভাগ। নিয়েছিলাম এবং অ্যাপিলেট ডিভিশন পরিষ্কার করে তার 2টি নির্দেশনা দিয়েছেন। একটি হলো 68 অর্থাৎ পাবনা 1 জাতীয় সংসদের 69 অর্থাৎ পাবনা 2 দেয়ার ইলেকশন শুড বি হেল্ড অ্যাকর্ডিং টু দ্য শিডিউল, এবং সেটা কবে 4/9/2025 তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী। যদিও আপনাদের বলে রাখি, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 253 আসনে প্রার্থী ঘোষণা করেছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই আসন ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচনী ঐক্যের ঘোষিত আসনগুলোর মধ্যে জামায়াতে ইসলামী 179টি, এনসিপি 30টি, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস 20টি, খেলাফত মজলিস 10টি, এবি পার্টি 3টি, নেজামে ইসলাম পার্টি 2টি, এলডিপি 7টি এবং বিডিপিতে 2টি আসন দেওয়া হয়েছে। জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই মূলত আমরা একত্রিত হয়েছি। আমরা ওই পুরানা রাজনীতিটা আর চাই না, যে রাজনীতি ফেসিবাদ হয়ে জাতির গাড়ি চেপে বসে, ওই চাই না। যে রাজনীতি নিরীহ মানুষের জীবন রক্ষার চাইতে মানুষকে খুনের রাজনীতি করে, আমরা সেই রাজনীতিতে আর ফিরে যেতে চাই না।
ভারত নয়, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কাতে আয়োজন সম্ভব বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করতে দ্রুতই ঢাকায় আসবে আইসিসির একটি প্রতিনিধি দল। এদিকে ক্রিকেটারদের অসম্মান করে বিসিবি পরিচালক নাজমুল হোসেনের দেয়া বক্তব্যকে খুবই দুঃখজনক বলেছেন যুব ক্রীড়া উপদেষ্টা। তবে এটি বিসিবির অভ্যন্তরীণ বিষয় হওয়ায় তার সমাধান বোর্ড করবে বলে জানান তিনি। মোস্তাফিজ ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে যে সংকটের শুরু তা প্রকট হয় আইসিসির নিরাপত্তা বিভাগের দেয়া চিঠিতে। সেখানে স্পষ্ট করেই জানানো হয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে গেলে উচ্চ ঝুঁকির শঙ্কায় বাংলাদেশ দল ও সমর্থকরা। তাই শুরু থেকেই বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে বিসিবির অনড় অবস্থান জোরালো হয় আইসিসির নিরাপত্তা বিভাগের মেইল আসার পর। এ নিয়ে ভার্চুয়াল সভায়ও আসেনি কোনো সমাধান। এবার যুব ও ক্রীড়া উপদেষ্টা জানালেন, সংকট সমাধানে দ্রুতই বাংলাদেশে আসবে আইসিসির একটি প্রতিনিধি দল। আমিনুল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছে যে আইসিসির একটা টিম বোধহয় আসছে বাংলাদেশে কথা বলার জন্য। আমরা আমাদের স্ট্যান্ড থেকে সরার কোনো চান্স নাই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা শ্রীলঙ্কাতে খেলতে চাই, এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এদিকে ক্রিকেটারদের অসম্মান করে বিসিবি পরিচালক নাজমুল হোসেনের দেয়া বক্তব্যকে খুবই দুঃখজনক বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তবে এটি বিসিবির অভ্যন্তরীণ বিষয় হওয়ায় তার সমাধান বোর্ডকেই করতে বললেন তিনি। একটা দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা, এটা কিভাবে এটা কিভাবে সম্ভব হলো বুঝতে পারছি না আর কি। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। যাই হোক, এটা ক্রিকেট বোর্ডের ইন্টারনাল ব্যাপার, তারা ব্যবস্থা নেবে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। কথাটা একটু বলি, এদিকে ক্রিকেটাররা বয়কট কর্মসূচি প্রত্যাহার না করায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করল বিসিবি। রাতে আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজিদের সিদ্ধান্ত জানিয়ে দেবে বোর্ড। এদিকে বৃহস্পতিবার দুপুরে নিজেদের অবস্থানে অনড় থাকার ঘোষণা দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। পরিচালক নাজমুল ইসলাম 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন এমন প্রতিশ্রুতি দিলেই কেবল ফিরবেন মাঠে, এমন সিদ্ধান্তের কথাও জানান সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন। বিপরীতে ফিনান্স কমিটির পদ থেকে নাজমুলকে সরিয়ে দেয় বিসিবি। বাংলাদেশের ক্রিকেটে খেলার চেয়ে ধুলা বেশি, ব্যঙ্গ করে বলা প্রবাদটা হয়তো সত্যি হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নোয়াখালী ম্যাচ দিয়ে মাঠে গড়ানোর কথা ছিল বিপিএল এর ঢাকা পর্ব। কিন্তু ক্রিকেটারদের বয়কটের কারণে বন্ধ খেলা টিকিট কেটে মাঠে আসার দর্শকরা হয়ে ওঠে আগ্রাসী। পরিস্থিতি সামলাতে বাধ্য হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খেলুক বা না খেলুক, এখানে গত কয়েকদিনে বোর্ড পরিচালক নাজমুল ইসলামের একাধিক বক্তব্যে ক্ষুব্ধ হয় ক্রিকেটাররা। তামিম ইকবালকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়ে শুরু হয় যে ঘটনার। প্রথমে ক্ষমা প্রার্থনার দাবি ওঠে, সেটি বুধবার এসে দাঁড়ায় পদত্যাগ পর্যন্ত। ক্রিকেটারদের সংগঠন কোয়াব বৃহস্পতিবার দুপুরে অবস্থানে অনড় থাকার ঘোষণা দেয়। এখন আমরা মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে ওনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন যে ঠিক আছে আমরা গ্যারান্টি নিচ্ছি 48 ঘন্টার মধ্যে এই লোক থাকবে না বিসিবিতে, এবং যদি থাকে তখন ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে সেটার জন্য তাদের উপরে কোনো দায়ভার যাবে না। দর্শক যারা আছে, দর্শকদেরকে আমাদের কিন্তু রীতিমতো ভুল বোঝানো হচ্ছে। অনেক সময় আমাদেরকে নেগেটিভ জিনিস বোঝানো হচ্ছে, পজিটিভটা আমাদের সামনে আনা হচ্ছে না। সেজন্য অনেক দর্শকরা আমাদেরকে বুঝতেছে না আসলে যে আমরা আসলে কি, আমরা কিন্তু কারো এগেইনস্টে না। তবে কোয়াব জানায় কেবল নাজমুল ইসলামের আপত্তিকর আচরণই এই বয়কটের একমাত্র কারণ নয়। ঘরোয়া লীগ না হওয়া, নারী ক্রিকেট কেলেঙ্কারির তদন্ত না হওয়া সহ সমসাময়িক একাধিক বিষয়ের জন্য বাধ্য হয়েই এই বর্জন। আমরা আসলে আজকে এই অবস্থানে আসার পেছনে অনেকগুলো কারণ আছে। আপনাদের হয়তোবা দেখে মনে হতে পারে যে একটা ইস্যু নিয়ে আমরা কথা বলছি, বাট আমরা দিনের পর দিন, মাসের পর মাস আমরা বিসিবির সঙ্গে অনেক বিষয় নিয়ে প্রতিনিয়ত ক্লোজ ডোরে, ওপেন ডোরে সবভাবে চেষ্টা করেছি বিভিন্ন জিনিস নিয়ে সমাধান করার। কিন্তু দুঃখের বিষয় এটাই যে বিসিবি থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান পাইনি। আমরা আজকে যেটাই করছি আমরা অসহায় এবং বাধ্য হয়েই করা। শেষ বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পরিচালক নাজমুল ইসলামকে ফিনান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেবার কথা জানায় বিসিবি। সেই সাথে সেখানে বলা হয় ক্রিকেটারদের স্বার্থ রক্ষাই বোর্ডের প্রধান লক্ষ্য। বিজ্ঞপ্তিতে ক্রিকেটারদের বিপিএল বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার প্রত্যাশাও ব্যক্ত করে বোর্ড।
কিন্তু ক্রিকেটাররা মাঠে না ফেরায় বিপিএল এর এবারের আসর অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিসিবি। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনায় জিতল কে? সেই উত্তর ঠিক কে দেবে বা কবেই দেবে বলা কঠিন, তবে হলফ করে বলাই যায় হেরেছে দেশের ক্রিকেট। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। জুলাই অভ্যুত্থানকারীরা অবশেষে দায় মুক্তি পাচ্ছেন। 2024 সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত ঘটনায় অভ্যুত্থানকারীদের কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তা প্রত্যাহার করবে সরকার। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে নতুন করে মামলাও করা যাবে না। এজন্য উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে প্রস্তাবিত জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ। তবে জুলাই সংশ্লিষ্ট না এমন ব্যক্তিগত বা রাজনৈতিক অপরাধ দায় মুক্তির আওতায় আসবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফরেন সার্ভিস একাডেমির ব্রিফিংয়ে তিনি জানান, 31 জানুয়ারির মধ্যে মানবাধিকার কমিশন পুনর্গঠন করা হবে। 2024 সালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার দীর্ঘ 17 বছরের স্বৈরাচারী শাসনের। এই আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্র জনতা। গণতন্ত্র প্রতিষ্ঠা ও অধিকার আদায়ে জুলাই আন্দোলনে যারা রাজপথে ছিল তাদের সুরক্ষায় সরকার প্রণয়ন করতে যাচ্ছে নতুন অধ্যাদেশ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে অনুমোদন দেয়া হয়েছে জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ। ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টা জানান, কয়েকদিনের মধ্যেই গেজেট প্রকাশ হলে কার্যকর হবে অধ্যাদেশটি। জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ আজকে ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নিবে। জুলাই আগস্টে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর দায় দায়িত্ব থেকে এর জন্য যদি কোনো নতুন মামলা করা হয়, সে নতুন মামলা করা যাবে না। গণভোটে সরকারের হ্যাঁ ক্যাম্পেইন নিয়ে প্রশ্ন উঠেছে। আইন উপদেষ্টা জানান, গণ অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা সংস্কার। এর প্রতি দায়বদ্ধতা থেকেই গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে সরকার। গণ অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা হচ্ছে সংস্কার। এখন আমরা এখানে সংস্কারের পক্ষে বলছি, আমরা কি এরপর সরকারে থাকবো? আমরা তো থাকবো না। আমরা সংস্কারের পক্ষে বলছি, আমরা কিন্তু কোনো দলের পক্ষে দাঁড়াই নাই। গণভোটের পক্ষে যে প্রচারণা চালাচ্ছি, এটা সংস্কারের প্রতি যে আমাদের কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থেকে করা হয়েছে। রাস্তাঘাট অবরোধ করে আন্দোলনের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, গত 16 মাসে 2000 আন্দোলন হয়েছে। এ ধরনের আন্দোলনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আসিফ নজরুল। রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, আটকে রাখা, এটার বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধও দরকার। আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দমন করার মতো শক্তি গণমানুষের আছে। তো গণমানুষের ভোগান্তির ক্ষেত্রে গণমানুষেরও কিছু ভূমিকা নেওয়ার স্কোপ আছে মনে হয়। প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদে মাইক্রোফিন্যান্স সহ বেশ কয়েকটি অধ্যাদেশ অনুমোদন দেয়া হয়েছে। ব্যাংক অর্ডিন্যান্স 2026 এই প্রস্তাবিত খসড়া, এটা অনুমোদন, এই খসড়াটা চূড়ান্ত অনুমোদন হয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যতে দুদেশের মধ্যে ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার হবে। নতুন রাষ্ট্রদূত বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর ও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতাও কামনা করেন। সরকারি ভাতায় বাংলাদেশিদের হার বেশি থাকার কারণেই যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা নিষেধাজ্ঞার তালিকায় পড়েছে বাংলাদেশ। এমন মূল্যায়ন করে বিশেষজ্ঞদের শঙ্কা, এর ফলে মার্কিন মিত্র রাষ্ট্রগুলোতেও অভিবাসন ও অন্যান্য ভিসায় সংকটে পড়তে পারে বাংলাদেশিরা। এই সংকট সমাধানে কেবল কূটনৈতিক প্রচেষ্টা নয়, দরকার অবৈধ অভিবাসন চেষ্টা বন্ধে জনসচেতনতা। ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নীতি নিয়ে জোরে সোরে কাজ শুরু করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে তার বাস্তবায়নও শুরু হয়েছে। অভিবাসন বিরোধী বলে পরিচিত ট্রাম্প প্রশাসনের ভিসা বন্ডের তালিকায় সম্প্রতি ঢুকেছে বাংলাদেশের নাম।
তখনই বলা হয়েছিল যুক্তরাষ্ট্রে বিভিন্ন সামাজিক সুবিধা গ্রহণকারীদের তালিকায় ওপরের দিকে বাংলাদেশিরা। সেই ধাক্কায় এবার ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করার যে সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, তাতেও ঢুকে গেছে বাংলাদেশ। এই অঞ্চলের পাকিস্তান, আফগানিস্তান, থাইল্যান্ড, এমনকি রাশিয়াও আছে এই তালিকায়। প্রশ্ন হলো, কি বিবেচনায় এসব সিদ্ধান্ত নিচ্ছে ট্রাম্প প্রশাসন? রিপাবলিকান সরকার এটা রক্ষণশীল সরকার, এবং এই রক্ষণশীল সরকার সবসময় মাইগ্রেন্টের বিরুদ্ধে কথা বলে, ইমিগ্রেন্টদের বিরুদ্ধে কথা বলে এবং ইমিগ্রেন্ট ভিসার বিরুদ্ধে কথা বলে। যে সমস্ত দেশ বা যে সমস্ত দেশের আবেদনকারীরা এই সুযোগ সুবিধাগুলো যথেচ্ছভাবে ব্যবহার করেন অথবা হয়তোবা তারা মনে করছেন যে মিসইউজ করেন, তাদের বেলায় এই নীতিটা কার্যকর করছে। অলমোস্ট ৫৫% বাংলাদেশি ইমিগ্রেন্টরা বিভিন্ন রকমের সরকারি সহায়তা ভাতা নিয়ে থাকেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক আছে সেটার উপরে একটা বড় রকমের প্রেসার তৈরি করে। খবরে বলা হয়েছে ২১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র যেসব দেশের জন্য এমন কঠিন সিদ্ধান্ত নিল, তাদের নাগরিকদের ব্যাপারে অন্যান্য দেশেও অভিবাসী হওয়াটা কঠিন হয়ে গেল কিনা। আর এই তালিকা কতদিনের জন্য তা যেমন অজানা, ঠিক তেমনি এখান থেকে মুক্তির উপায়ও দারুণ অনিশ্চিত এখনো। এইটা বাংলাদেশের জন্য একটা ক্ষতির কারণ হবে, এই কারণে যে আমাদের ভাবমূর্তি আবার একইভাবে নষ্ট হবে। কেননা বাংলাদেশ এমন একটা দেশ হিসেবে পরিচিত হবে যে সেই ব্র্যাকেটের মধ্যে পড়ে গেছে মার্কিন নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ যাদের দ্বারা কার্যকর হচ্ছে। মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন বা মিডল ইস্ট বা সেন্ট্রাল এশিয়া, এইসব জায়গাতে বাংলাদেশিদের যাওয়ার আরো প্রবণতা বাড়বে এবং সেই ক্ষেত্রে হয়তো ইলিগাল মাইগ্রেশনের দিকটা চলে আসবে এবং সেই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের উপরে আমি মনে করি যে আরো ভিসা সংক্রান্ত বিধিনিষেধ আসার সমূহ সম্ভাবনা আছে। এই ধরনের বিধিনিষেধকে উপেক্ষা করা বা পরিবর্তন করার মতো যেই ধরনের পলিটিক্যাল ক্যাপাসিটি দরকার কিংবা লবি বা প্রেসার ক্রিয়েট করা দরকার, সেইটার ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশের যথেষ্ট ঘাটতি আছে। বাংলাদেশিদের জন্যও অভিবাসী ভিসা বন্ধ হওয়ায় যুক্তরাষ্ট্রে থাকা অনেকেই বাবা মা সন্তান পরিজন কাউকেই স্থায়ীভাবে নিয়ে যেতে পারবেন না। তবে ভিজিটর, শিক্ষার্থী বা অফিসিয়াল কাজের জন্য যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুকরা আবেদনের শর্ত পূরণ করলে পাবেন দেশটির ভিসা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে দেশের নাগরিক সমাজ। বক্তারা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারে সংস্কারের আলোচনা হলেও আমলাতান্ত্রিক ব্যবস্থাকে বদলাতে পারেনি অন্তর্বর্তী সরকার। উল্টো নিজেরাই বন্দী হয়েছে আমলাতন্ত্রের বেড়াজালে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আগামী সরকারের জন্য নির্বাচিত নীতির সুপারিশ ও প্রস্তাবিত জাতীয় কর্মসূচি শীর্ষক সংবাদ সম্মেলনে এমনটাই জানায় এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। সুশাসন, পরিবেশগত জাতীয় নির্বাচন ও রূপান্তরের প্রত্যাশা নিয়ে নাগরিক ইশতেহার 2026 দিয়েছে এসডিজি বাস্তবায়ন নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। আগামী সরকারের জন্য 12টি নীতি বিবৃতি ও প্রস্তাবনায় রয়েছে ন্যূনতম আয়, সরকারি বিদ্যালয়ে মিড ডে মিল, যুব ক্রেডিট কার্ড, জাতীয় স্বাস্থ্য কার্ড, কৃষক স্মার্ট কার্ড, গণপরিবহন ব্যবস্থা সহ বেশ কিছু বিষয়। একবেলা স্কুলে গেলে তাদেরকে একটা খাবার দেওয়ার মতো ক্ষমতা সরকারের থাকা উচিত। ন্যায় বিচার, দুর্নীতি রোধ এবং আলোচিত সংস্কার কার্যক্রম বাস্তবায়নের মতো বিষয়গুলোর উপর জোর দেন বক্তারা। গবেষণালব্ধ প্রযুক্তি নির্ভর তথ্য যেন আমরা সরকারকে দিতে পারি। ইতিহাস বলে যে ইলেকশনের আগে এবং পরে সংখ্যালঘু জনগোষ্ঠী বিশেষভাবে তারা নিরাপত্তাহীন। বাস্তবায়নের প্রশ্নে সরকার কিভাবে বিহেভ করবে, আগামী নতুন সরকার, রাজনৈতিক নেতৃবৃন্দ কিভাবে বিহেভ করবে, আমলাতন্ত্ররা তারাই বা কিভাবে বিহেভ করবে। রাজনৈতিক দলগুলো কেন নাগরিকদের ভাবনা শুনবে না, অনেকে তোলেন সেই প্রশ্ন। বলেন, নাগরিক ও সরকারের মধ্যেকার সম্পর্ক এখনো বিচ্ছিন্ন। রাজনৈতিক সংস্কৃতিও বদলাতে হবে, আমলাতান্ত্রিক সংস্কৃতি তো বদলাতেই হবে। প্রয়োজন হলে আমরা নাগরিক সমাজ আমরাও বদলাবো। রাজনীতিকরা কি অন্য কোনো গ্রহ থেকে আসে নাকি? তারা তো তাদের ম্যানিফেস্টো তৈরি করে জনগণের অভিপ্সার থেকে, জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে করার কথা। যদি সেটা তারা না করে, সেখানে গলদ রয়েছে। নাগরিক সুরক্ষা দিতে না পারা বর্তমান সরকার নির্বাচন সঠিকভাবে করতে পারবে কিনা সেটা নিয়েও শঙ্কা প্রকাশ করেন দেবপ্রিয় ভট্টাচার্য। নির্বাচন যদি ভালো না হয়,
5 বছর, 10 বছর, 15 বছর আমরা দেখেছি, তারপর এক সময় জনগণ উঠে সেই সরকারকে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। আমরা যদি আমাদের প্রেশারটা রাখি, আপনারা যদি এটা নিয়ে বক্তব্য রাখেন, তাহলে যদি গণতন্ত্র হয় এবং নির্বাচনটা অন্তত পক্ষে ভালোভাবে হয়, তাহলে একটা চাপ নিশ্চয়ই থাকবে। ওনারা নতুন শক্তির অংশ কথা বলে শেষ বিচারে যে একটি ক্ষুদ্র এবং উগ্র গোষ্ঠীর কাছে অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে গেলেন। সেই জন্য ওনারা আচরণও করতে পারলেন না, ওনারা নাগরিকদের সুরক্ষা দিতে পারলেন না। এখন প্রশ্ন হচ্ছে ওনারা কি নিরপেক্ষভাবে নির্বাচনটাও করতে পারবেন কিনা ঠিক মতো। বক্তারা অভিযোগ করেন, আমলাতন্ত্রের উপরিকাঠামো না ভাঙতে পারলে রাষ্ট্র কাঠামো গঠন সহজ হবে না। মিডিয়া কমিশনের কোনো সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভও জানান বক্তারা। এই আমলাতন্ত্রকে ফিরে আসার সবচেয়ে বড় সুযোগ করে দিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আজও সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকার সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। তাদের অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। শিক্ষার্থীরা অবিলম্বে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবি জানান। অন্যথায় মার্চ টু যমুনা কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। আবারও রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচিতে যোগ দেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, সরকারের একটি কুচক্রী মহলের কারণে বারবার পিছিয়ে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির কার্যক্রম। তাই রাষ্ট্রপতি কর্তৃক এ সংক্রান্ত চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি জানান শিক্ষার্থীরা। আমাদের অধ্যাদেশ দেওয়া হলে আমরা আমাদের টেবিলে ফিরে যাব, আমাদের পড়াশোনায় ফিরে যাব। তারা যদি আসলে জনগণের সরকার হইতো, তাহলে এই জনভোগান্তি আমাদের ক্লাস বর্জন করে রাস্তায় আসার কোনো আসলে মানে হয় না। একটাই মূল দাবি, আজকের ক্যাবিনেট মিটিংয়ে আমাদের অধ্যাদেশটা যেন গেজেট আকারে প্রকাশ হয়। বিকেল 4টার মধ্যে যদি অধ্যাদেশ জারি না হয়, তাহলে আমরা লং মার্চ টু যমুনা ঘোষণা করতে বাধ্য হব। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেয়া হয় বিক্ষোভ থেকে। বলা হয় প্রয়োজনে মার্চ টু যমুনা কর্মসূচি দেয়া হবে। এদিন শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে মিরপুর সড়ক সহ সায়েন্স ল্যাবের আশেপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রত্যেকটা জায়গা বন্ধ, মানুষ আসা যাওয়া করতে পারতেছে না, মানুষ ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে যাইতেছে। দেশ স্বাধীন, দেখেন আমরা বসে আছি, এটা কোনো কথা? দাঁড়াই আছি ঘন্টার পর ঘন্টা। জনগণের ভোগান্তি, কেউ হাসপাতাল যেতে পারতেছে না, কেউ রিস্কায়, কেউ সিএনজিতে। কিছুদিন পর পর দাবি আদায়ে সড়ক অবরোধ করে ভোগান্তির সমালোচনা করেন অনেকে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকার চরশাহী বটতলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর 3 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর রেজাউল করিমের স্ত্রী ফাতেমা আক্তার হ্যাপি এলাকায় প্রচারণা চালানোর সময় বিএনপি সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সরকারের হস্তক্ষেপ আর অনুমতিজনিত নানা জটিলতা এলপিজি ব্যবসাকে আরও কঠিন করে তুলেছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। অভিযোগ, 1 থেকে 1.5 কোটি টাকার মতো লাইসেন্স পুনর্নবায়ন সহ বিভিন্ন চার্জে ব্যবসাকে ফেলেছে চ্যালেঞ্জের মুখে। এনার্জি রেগুলেটরি কমিশন চেয়ারম্যান বলেন, আমদানিকারক ও ব্যবসায়ীরা সমন্বিতভাবে কাজ করলে রোজার আগেই সংকট সমাধানে তিনি আশাবাদী। স্বাগত বক্তব্য দেওয়ার জন্য এলপিজির বাজার নিয়ে গোল টেবিল। এলপিজি সহ সামগ্রিক গ্যাস খাতে সংকট বাড়ছে জানিয়ে সংশ্লিষ্টদের অভিযোগ, ব্যবসা করতে নিতে হয় 26টি লাইসেন্স। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে, বাধাগ্রস্ত হচ্ছে নতুন বিনিয়োগ। এই যে 29টা অপারেটর এরা মরে যাচ্ছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যারা রেগুলেটরি আছেন, যারা আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা ফাইন্ড আউট করেন অ্যাকচুয়ালি ব্যথাটা কোথায়। একটা কোম্পানির লাইসেন্সিং ফি বাবদ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কস্ট বাবদ 3 কোটি টাকার বেশি চলে যায়। সুতরাং সিঙ্গেল রেগুলেটর বডির আন্ডারে আনা এটা সময়ের দাবি, এটা করতেই হবে। অনেকগুলো কোম্পানি আর্থিক দুরবস্থায় পড়ে গেছে, অনেকগুলো কোম্পানি আছে রাজনৈতিক কারণেও সমস্যার মধ্যে পড়ছে। এ সময় জ্বালানি বিশেষজ্ঞরাও নবায়ন সহ বিভিন্ন সরকারি চার্জকে এই ব্যবসাকে কঠিন করছে বলে উল্লেখ করেন। এলপিজি ব্যবসার লাইসেন্সের মেয়াদ কমপক্ষে 5 বছর করার দাবি জানানো হয়। এলপিজির জন্য স্পেসিফিক্যালি কোনো রেগুলেশনও নাই। বিভিন্ন জায়গায় এলপিজি ঢুকিয়ে দেওয়া হয়েছে।
কিন্তু এলপিজি এজ এ সিঙ্গেল বিজনেস, বিকজ দিস ইজ গেটিং বিগ, একসময় মাত্র 80,000 1 লাখ টন ছিল, এখন 14 লাখ 15 লাখ 16 লাখ টন আসছে, সামনে 30 লক্ষ টন আসবে। সো ইট ইজ গোয়িং টু বি এ বিগ বিজনেস। সো ইউ নিড এ ডেডিকেটেড রেগুলেটর অ্যান্ড এ রেগুলেটরি পলিসি ফর এলপিজি। ক্যাব সভাপতি এলপি গ্যাসের ব্যবসায় রাজস্ব শূন্য করার দাবি জানান। তিতাসের ইন্সপেক্টরদের, তাদের লাইনম্যানদের 4টা 10টা 15টা বাড়ি হয়। আমি যদি ওই তিতাস গ্যাসের গভর্নেন্স যদি আমি নিশ্চিত না করতে পারি, তাহলে এলপিজির উপরে এই অতিরিক্ত চাপ পড়বে। আপনি পাইপলাইনের গ্যাসের বিল দিচ্ছেন, সাথে সাথে আপনার সিলিন্ডার কিনতে হয় 1300 টাকার সিলিন্ডার, আপনার কিনতে হয় 2500 টাকায়। নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি জানান, চলমান সংকট সব পক্ষের সহায়তায় সমাধান হবে। দিস ইজ এ লং লিস্ট, এখানে জানে 10টা প্রতিষ্ঠান আছে এবং 24 ধরনের কাগজপত্র, সংখ্যা আরও বেশি। সো এটা নিয়ে আমি যারা এই অথরিটিগুলি আছে, 10টি বিভাগ, সবার সঙ্গে একসঙ্গে বসবো। আমি 5 বছর লাইসেন্স দিতে পারি এবং অ্যানুয়াল মনিটরিং করতে পারি, এটা সম্ভব। বাট প্রতি বছর লাইসেন্স রিনিউয়াল এটা একটা ঝামেলা এবং নিঃসন্দেহে এটা প্রত্যাশিত না। ব্যবসায়ী বান্ধব নীতিমালা তৈরি করা হচ্ছে বলেও এ সময় জানান জ্বালানি বিভাগের কর্মকর্তারা। মার্কেটটা যেভাবে এক্সপ্যান্ড করতেছে, সেই এক্সপ্যানশনের ক্ষেত্রে আমরা যেন গভর্নেন্সটা এনশিওর করতে পারি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পুঁজিবাজারকে সঠিক পথে ফিরিয়ে আনতে সব ধরনের উদ্যোগ নেবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। অনেক বিষয়ে হচ্ছে তদন্ত, সঠিক ধারণা পেলেই শুরু হবে সংস্কার কার্যক্রম, জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বলা হয়, পুঁজিবাজারকে চাঙা করতে তদারকি কার্যক্রম জোরদার করা হবে। বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সেলেন্স অ্যাওয়ার্ডস পুরস্কার জিতেছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন। স্বচ্ছ পুঁজিবাজার প্রতিষ্ঠায় নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করতে চায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। তারই অংশ হিসেবে প্রথমবারের মতো ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সেলেন্স অ্যাওয়ার্ড অ্যান্ড ফেলোশিপ দেবার এই উদ্যোগ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কনফারেন্স সেন্টারে অ্যাওয়ার্ড বিজয়ীদের মধ্যে তুলে দেওয়া হয় পুরস্কার। এতে প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন 3 ক্যাটাগরিতে নির্বাচিত হয় 9 সাংবাদিক। টেলিভিশন ক্যাটাগরিতে পুরস্কার দিতেছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন। জার্নালিজম এক্সেলেন্স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করায় আমি বিএসইসির কাছে কৃতজ্ঞ এবং নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে এ ধরনের পুরস্কার পাওয়া অবশ্যই গর্বের বিষয় এবং আজকের এই পুরস্কার আমাকে আরও দায়িত্বশীল কাজে অনুপ্রাণিত করবে। এটি আমাদের আসলে পথ চলায় অনেক ভূমিকা রাখবে এবং আমরা অনেক উৎসাহিত হব। অনুষ্ঠানে বলা হয়, পুঁজিবাজার শুধু লেনদেনের জায়গা নয়, এটি দেশের অর্থনীতির দর্পণ। তথ্যভিত্তিক সাংবাদিকতা এই বাজারকে করতে পারে শক্তিশালী। সংস্কার নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু সেই সংস্কার আলোচনা কিন্তু জনগণ নেই। এটা রাজনীতির ব্যাপার, আমি আগেই বলেছি, কিন্তু এটা যদি পুঁজিবাজারের ক্ষেত্রেও বিদ্যমান থাকে, এটা যদি ব্যাংকিং খাতেও বিদ্যমান থাকে, অন্য আর্থিক খাতে বিদ্যমান থাকে, সেটা পরিণতি খুব একটা ভালো হয় না। এত সংস্কারের পরও বাজারের উন্নয়ন হয়নি। আপনারা যারা এখানে দীর্ঘদিন কাজ করছেন এটা ভালো করেই জানেন, এইটা যে ইকোসিস্টেমটা ছিল, টোটাল ইকোসিস্টেমের সাথে কিন্তু একটা ব্যালেন্স না হলে এই সিচুয়েশনটা হওয়াটাই খুবই স্বাভাবিক। পুঁজিবাজার চাঙ্গা করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। শুরু থেকে বলেছি যে আমরা যে কাজগুলা করব আসলে আইনের মধ্যে থেকে করতে হবে। তো আইন আমাদেরকে যে ধরনের চ্যালেঞ্জেস দেয় সেটাকে ওভারকাম করেই আমাদের তদন্ত কাজগুলো শেষ করতে হবে। এনফোর্সমেন্টে যেটা চেষ্টা করি যে আমাদের প্রায়োরিটাইজ কোনগুলা করতে হবে এনফোর্সমেন্টে, সেগুলোতেও আমরা সচেষ্ট আছি। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন নিয়ন্ত্রণ সংস্থার এই কর্ণধার। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। ইরান ইস্যুতে কিছুটা নমনীয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিক্ষোভকারীদের ওপর হত্যাযজ্ঞ বন্ধ করেছে তেহরান, তবে এখনও হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। এদিকে ব্যাপক প্রাণহানির তথ্যকে পশ্চিমা প্রোপাগান্ডা আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। লাগাতার বিক্ষোভ সহিংসতার পর এখন কিছুটা শান্ত ইরানের পরিস্থিতি। অনেক রাজপথই এখন আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থকদের দখলে, এমনকি আন্দোলন পুরোপুরি নিয়ন্ত্রণের দাবিও করছে তেহরান।
এতদিন ইরানকে নানা হুমকি ধামকি দেওয়ার পর এবার ট্রাম্পের কণ্ঠেও ভিন্ন সুর। তার দাবি, বিক্ষোভকারীদের ওপর হত্যাযজ্ঞ চালানো বন্ধ হয়েছে বলে জানতে পেরেছেন তিনি। ইরানে কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। আমাদের বলা হয়েছে যে ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করারও কোনো পরিকল্পনা নেই তাদের। অপরপক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র আমাদের জানিয়েছে, আমরা তা খোঁজ নিয়ে দেখব। এদিকে ব্যাপক প্রাণহানির তথ্যকে পশ্চিমা প্রোপাগান্ডা আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন এ সংখ্যা কয়েকশো। মার্কিন হস্তক্ষেপের আশায় আন্দোলনকারীদের মধ্য থেকে অনেকে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষ হত্যা করে নিহতের সংখ্যা বাড়াতে চেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তারা জঙ্গিদের মতো হামলা চালিয়েছে, পুলিশ অফিসারদের জীবিত পুড়িয়ে দিয়েছে, নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। কেন? কারণ ট্রাম্প বলেছিল প্রাণহানির ঘটনা ঘটলে তিনি হস্তক্ষেপ করবেন। এটি ছিল ট্রাম্পকে জড়ানোর একটি ইসরায়েলি চক্রান্ত। ট্রাম্পের মতো আরাকচিও জানিয়েছেন বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই তার সরকারের। যদিও এখনও মার্কিন হামলার শঙ্কা থাকায় তেহরানে দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাজ্য। নিজ দেশের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ইতালি ও পোল্যান্ড সহ কয়েকটি দেশ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।